রামনারায়ণ রাম যোগ বিয়োগ পূরণ ভাগ সমগ্র করাচাবক সংকলন অবলম্বনে এই করাচাবকটি পাঠ করছি। ঠাকুর বলছেন, কি সাংবাদিক, আজ আবার তোমাদের কি জিজ্ঞাসা? সাংবাদিক বলছেন, আগে কয়েকদিন আগে আমরা আপনার কাছে এসেছিলাম। সেদিন ভাষণে আপনি বলেছিলেন যোগ বিয়োগ পূরণ ও ভাগের কথা। আমরা কিছুটা শুনেছিলাম, কিন্তু এত ভিড় হয়ে গেল যে শেষ পর্যন্ত আপনার শ্রীমুখ নিঃসৃত বাণী সবটা শোনার সৌভাগ্য আর হলো না। যেটুকু শুনেছি আমাদের খুব ভালো লেগেছে। আপনার ভাষণ শুনে আমাদের সামনে এক নতুন দৃষ্টি খুলে গেল। আমরা যেন সম্পূর্ণ নতুন কিছু উপলব্ধি করলাম। আজ আমরা সেই যোগ বিয়োগ পূরণ ও ভাগের কথা জানতে এসেছি। আপনি যদি দয়া করে এ বিষয়ে কিছু বলেন, আমরা সেটা লিপিবদ্ধ করে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ঠাকুর বলছেন, সারাদিন তো দর্শন ভাষণ আর দীক্ষা নিয়েই ব্যস্ত থাকি। প্রায় 6.5 ঘন্টা একটানা দর্শন দিয়ে চলেছি। আরও 2.5 ঘন্টা বসে থাকতে হবে। তার মধ্যে কিছুটা সময় নিয়ে যতটা পারি তোমাদের বলবো, তোমরা শুনে নিও। এত তাড়াতাড়ি এইসব কথা ঠিকমতো বলা যায় না, আর পরিষ্কার মতো বুঝে নেবার পক্ষেও অসুবিধা হয়। সাংবাদিক বলছেন, আগে এই ভিড়ের মধ্যে আপনি কৃপা করে যতটুকু পারেন বলুন, আমরা যথাসাধ্য বুঝে নেবার চেষ্টা করব। ঠাকুর বলছেন, গণিতের বিষয় নিয়ে তোমরা জানতে চেয়েছো। এই গণিত চলেছে ইউনিভার্সের সূক্ষ্মাতি সূক্ষ্ম ধারায় ধারায়। এই গণিতের সূত্র ধরেই চলেছে এই পরিদৃশ্যমান জগতের, এই জীবজগতের জীবনের ধারা। আমাদের জীবনের চলার পথে আমরা এই অঙ্কগুলো সবসময় কষে আসছি, কিন্তু জন্ম হতে মৃত্যু পর্যন্ত জীবনের নানা অবস্থায় ব্যবস্থায় পরিবর্তনের সুরে সুরে সর্বত্রই যে চলেছে একটা অঙ্কের ধারা। এটা অনেকে বুঝে ওঠে না, অনেকে জানেও না যে আমরা জীবজগতের প্রতিটি জীব অঙ্কের খাতা আর খাতার মধ্যেই জড়িয়ে আছি, পাতার মধ্যেই জড়িয়ে আছি। আমাদের সমালোচনা করলে দেখা যাবে আমরা প্রত্যেকেই এক একটি গণিতের গ্রন্থ। সারাটা জীবন এই গণিত কষে যাচ্ছি, অথচ এমনি হিসাব নিলে বুঝতে অসুবিধা হবে। সাংবাদিক বলছেন, আগে আমরা অঙ্ক কষছি অথচ বুঝতে পারছি না কেন? ঠাকুর বলছেন, আবার তোমরা বুঝেই অঙ্ক কষছো, কিন্তু এটা যে একটা অঙ্কের ধারা পাতায় পড়ে সেটা অনেকে খেয়াল করে না, আবার একেবারে খেয়াল করে না সেটাও বলা যায় না। তাই খেয়াল করেও যাচ্ছে, আবার খেয়াল করেও না। এটা যেন সবারই হচ্ছে, সেই জন্য এটার গুরুত্ব তেমন দিতে পেরে উঠছে না। ভাবছে এটাই প্রচলিত ধারা, সবার ভিতরে চলেছে সেই একই ধারা। সুতরাং গুরুত্বটা কোথায়? গভীরভাবে ভাবতে চেষ্টা করো। বিষয়বস্তু কঠিন, গণিতের সূত্রেই জীবনের সুর খুঁজে নিতে হবে। বুঝেছ সাংবাদিক? সাংবাদিক বলছেন, আজ্ঞে হ্যাঁ ঠাকুর, তাহলে তো আশ্চর্য ব্যাপার। আমরা অঙ্ক কষে চলেছি, জীবনের খাতায় পাতায় অঙ্কের ধারাপাতা ধরে ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের জীবনটাই অঙ্ক, অথচ আমরা সেটা ঠিক মতো উপলব্ধি করতে পারছি না। এটা একটা আশ্চর্য নয় কি? ঠাকুর বলছেন, এই আশ্চর্য রহস্যের ভিতর দিয়েই জীবনের শুরু থেকে সমাপ্তি। প্রতি মুহূর্তে আশ্চর্য, প্রতি মুহূর্তে রহস্য। এটাই কিন্তু জীবনের গতি, অথচ সীমা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ অঙ্কের সীমা আছে কি? অনন্ত কোটি বছর সীমাহীনের পথ ধরে সীমানা দিয়ে চলেছি, সীমানা দিয়ে চলেছি। যেমন মনে করো 1 থেকে 0 অবধি এই কোটি সংখ্যা দিয়ে অনন্ত যুগের অঙ্ক কষে গেলেও এর সীমানা খুঁজে পাওয়া দায়। এই কোটি সংখ্যা অনন্ত কোটি সংখ্যার বার্তা বহন করে নাকি? তার জন্যই তো নিয়ম, যাকে বলে ফর্মুলা। এই নিয়ম কানুন ধরে ধরে সেই বিরাট বস্তুকে যাতে কিছুটা উপলব্ধি করা যায় সেরকম পাত্র তৈরি করতে হবে। এত বড় সাগরকে একটা ঘটির সীমানায় রাখা যায় না, কিন্তু সাগরের জল তো ঘটিতে রাখা যায়। তাহলে কি আমরা বলবো না এই ঘটির পাত্রে যা দেখতে পাচ্ছ সেটা সাগর নয়, সাগরেরই জল? অনেকে পিতার অঙ্গের চিহ্নস্বরূপ পিতার দাড়ি, চুল, নখ ইত্যাদি সংগ্রহ করে রাখে। সেগুলোকে পিতা সম্বোধন করা যায় না,
কিন্তু পিতৃ অঙ্গ তো। পিতা না হলেও পিতার হাতের নখ, পিতার মাথার চুল, সেও তো কম অন্তরের নয়। তাই বলা যায় ঘটিতে যে জল সমুদ্র না হলেও সে যে সমুদ্রেরই জল। সমুদ্রের জলে যে বস্তু, ওই জলের মধ্যে সেই একই বস্তু রয়েছে। আমি যে এই কথাটা বললাম, তাতে তাতে তোমরা কি বুঝলে বলো তো সাংবাদিক? সাংবাদিক বলছেন, আগে ঠিক বুঝতে পারলাম না। ঠাকুর বলছেন, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। মনে করো সমুদ্রের মতো আরেকটি জায়গা যদি খনন করে তৈরি করা যায়, অথবা পাওয়া যায়, এবং সমুদ্রের থেকে এক ঘটি করে জল নিয়ে ওই জায়গাটিতে ভরতে বলা হয়, তাতে কি কোনোদিন ভরা যাবে? সমুদ্রের মতো আরেকটি জায়গা, ওই সমুদ্র থেকেই এক ঘটি করে জল নিয়ে ঢেলে চলেছ। এটাই তোমার অঙ্ক চলছে। তুমি 1, 2 করে ঘটি ঘটি জল ঢালছ আর হিসাবের খাতায় লিখে রাখছ। সেটা কি কখনো ভরা যাবে? তোমরা কি বলো? সাংবাদিক বলছেন, আগে সেটা কি করে সম্ভব? ঠাকুর বলছেন, আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, কিন্তু অঙ্ক তো থেমে থাকে না। সৃষ্টির সুরে সুরে গণিতের গণনায় বিরামহীনের গানই গেয়ে চলেছে। প্রতিটি সংখ্যার মাঝেই তো খুঁজে পাওয়া যায় অসংখ্যের ইঙ্গিত। তাই অঙ্ক কি বলছে দেখো। তুমি সেকেন্ডে সেকেন্ডে 1 ঘটি করে জল ঢেলে যাচ্ছ, সেকেন্ডে 2 ঘটি করে জলও ঢালতে পারো। তাতে যত লক্ষ কোটি বছরই লাগুক, অপূরণকে পূরণ করা কি যাবে না? বিন্দু থেকে যদি সিন্ধু হতে পারে, তবে ঘটি ঘটি জলে অনন্তকাল ঢেলে গেলে আরেকটি সমুদ্রে পরিণত করা অসম্ভব কি? হয়তো তুমি তোমার হিসাবের আওতায় আনতে পারছো না, কেউই আনতে পারবে না, কিন্তু হিসাব যখন আছে আওতায়ও আনা সম্ভব। তাই গণিতের গণনা, গণিতের হিসাব কিন্তু ব্যর্থ হচ্ছে না, হতাশও হচ্ছে না। গণিত বলছে, আমি গুণে যাব, আমার গণনা বেড়ে চলুক। ও যত বেড়েই চলুক, আমার গন্তির দিকটায় আমি থামতে রাজি নই। যাক, এই প্রসঙ্গে এখানেই সমাপ্তির রেখা টানছি। ভরা যে যায়, এটা তো তোমরা বুঝতে পেরেছো? সাংবাদিক বলছেন, আগে হ্যাঁ, এখন বুঝলাম। যত লক্ষ বছরই লাগুক, ভরা যায় ভরতে বাধ্য। এই পরিদৃশ্যমান জগতে সৃষ্ট বস্তুর মাঝে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ঠাকুর বলছেন, এটুকু বুঝলেই যথেষ্ট। আচ্ছা, জীবনটা যে অঙ্ক, এটা তোমাদের কাছে একটু রহস্যময় লাগছে না? সাংবাদিক বলছেন, আগে হ্যাঁ, কথাটা ঠিক বুঝতে পারছি না। ঠাকুর বলছেন, মন দিয়ে শোনো। দেহের ছন্দগুলো, দেহের ভেতরের যন্ত্রপাতিগুলো এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে রয়েছে যে ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। যারা এ বিষয়ে রিসার্চ করছেন, তারপর সেটা গ্রন্থাকারে লিপিবদ্ধ করছেন, তারা এ বিষয়ে কিছুটা ওয়াকিবহাল। অঙ্কের মতো সেই যোগ বিয়োগ পূরণ ভাগের মতো সমস্ত দেহটা সূত্রাকারে গাঁথা রয়েছে কি না, কোনোদিন কাউকে জিজ্ঞাসা করেছো? যারা রিসার্চ করেন তাদের জিজ্ঞাসা করে দেখো তো, আমাদের এই দেহযন্ত্র যোগ বিয়োগ পূরণ ভাগের মতো সাজানো আছে কি না? সাংবাদিক বলছেন, আগে হ্যাঁ, আমরাই এখন বুঝতে পারছি এটা সম্পূর্ণ অঙ্কের মতো। ঠাকুর বলছেন, দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে কি সুন্দর সুসজ্জিত হয়ে রয়েছে। কার পরে কোনটি ঠিক যেন অঙ্কের মতো পরপর চলে আসছে। তার সাথে কিন্তু আরেকটাও যুক্ত হবে। শুধু যোগ বিয়োগ পূরণ ভাগ নয়, অঙ্কের সূত্রে সূত্রে ছন্দ আছে, তাল আছে, লয় আছে, অঙ্কে আবার ফ্র্যাকশনও আছে, ফ্র্যাকশনে কাটাকাটি আছে, তার ফলটাও আছে। সাংবাদিক বলছেন, আগে সেই ফলটা কি? ঠাকুর বলছেন, সেই ফলাফল জানতে চাও? 2 রকমের ফল আছে, একটি 1, অপরটি 0, অর্থাৎ 1 অথবা 0। এই দুইয়েরই গুরুত্ব বিরাট। এখন চিন্তা করে দেখো আমাদের জীবনের ধারাপাতা, কোন ফর্মুলাতে, কোন নিয়মের ধারা ধরে এই মাতৃগর্ভে আমরা এলাম। কত নিয়ম কানুন, কত পথ পদ্ধতি, কত সুসজ্জিত স্বরগ্রাম, সব যেন বাঁধা সাধা ও গাথা। তার ভিতর দিয়ে যেন আমরা পরপর নেমে আসলাম।
তার মধ্যে কিন্তু ছন্দ আছে, দাড়ি আছে, কমা আছে, এবং কিভাবে কার পরে কি হবে সেটাও আছে। সেখানে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি যেন এক যোগাযোগের যোগসূত্রে গাঁথা। এই যোগ আরম্ভ হয়ে গেল। কার সাথে কি যোগ দিলে আরও সুন্দর হবে, সৃষ্টির সুরে সুরে জীবনের সুর শতদলের মতো বিকশিত হয়ে উঠবে। এই যে যোগাযোগ, এই যোগাযোগেরই নাম যোগ। যোগীরা যে এই যোগাযোগের কথাই বলেন। জীবনের ছন্দে ছন্দে আছে সৃষ্টির পরম উদ্দেশ্যের সাথে যোগাযোগের যোগসূত্রে গ্রথিত হওয়ার কথা। তাই যোগীরাই শুধু যোগী নন, যোগী আলাদা কেউ নন, আমরা প্রত্যেকেই যোগী। প্রত্যেকেই যোগ সাধনায়, বিয়োগ সাধনায়, পূরণ সাধনায় ও ভাগ সাধনায় রত। শুধু মানুষ নয়, এই জীবজগতের প্রতিটি জীব সম্পর্কেই এ কথা প্রযোজ্য। আরও আছে যোগ, বিয়োগ, পূরণ ও ভাগের সাথে আছে ফ্র্যাকশন ইত্যাদির সাধনায়, লয় ছন্দের সাধনায় এক এক জন দক্ষ হিসেবেই পরিচিত। আচ্ছা বলো তো, এত কাব্য সাহিত্য, এত গ্রন্থ রচিত হয়, গ্রন্থ কি নিজে পড়ে না অপরে পড়ে? সাংবাদিক বলছেন, আগে এটা তো ঠিক বুঝলাম না। ঠাকুর বলছেন, এই যে এত বড় গণিতের গ্রন্থ, তার মাঝে কত ফর্মুলা, গণিত কি নিজেই নিজেকে পড়ে? সাংবাদিক বলছেন, আগে না, গ্রন্থটা অন্যে পড়ে। ঠাকুর বলছেন, তাহলে ভেবে দেখো, এই জীবজগতের প্রতিটি জীব এক একটি গণিতের গ্রন্থ। প্রকৃতির দরবার থেকে, প্রকৃতির গ্রন্থাগার থেকে, প্রকৃতির প্রেস থেকে গ্রন্থ হিসাবে তুমি এসেছো এই পৃথিবীতে। প্রকৃতির ছাপাখানা থেকে যে ছাপ নিয়ে এসেছো, তুমি নিজেই একটি গণিতের গ্রন্থ, তুমি নিজেই একটি গণিত। তুমি আর তাহলে কি পড়বে কি? তুমি তো পড়েই এসেছো, জেনেই এসেছো, তবু কেন আবার জানতে চাইছো? তবে আবার জানতে চাইবার প্রয়োজনীয়তাও আছে, কারণ গণিতের গ্রন্থটি যে হারিয়ে গেছে। গ্রন্থটি যখন হারিয়ে যায়, আমরা তখন বলি গণিতের গ্রন্থটি কোথায় 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 বলে সমস্ত ঘরবাড়ি উলট পালট করতে শুরু করি। অবশেষে বহু খোঁজাখুঁজির পর পাওয়া গেল, ঘরের একটা কোণে এর মধ্যে গণিতের গ্রন্থটি পড়ে আছে। তখন তাকে নিয়ে আমরা চর্চা করতে শুরু করলাম। তখন তাকে দেখলাম, জানলাম, বুঝলাম। আগেই বলেছি, প্রতিটি মানব তথা প্রতিটি জীব যেন একখানি গণিতের গ্রন্থ। তোমার জীবনরূপ গ্রন্থের মাঝে তোমার যে সত্তাটা আছে, সেই সত্তার কাছে গ্রন্থটি একটা জায়গায় যেন হারিয়ে আছে, কোথায় যেন হারিয়ে আছে। তাই তোমরা বলো, বুঝতে পারি না, কি ব্যাপার? তাহলে তোমার মধ্যে বুঝটা রয়েছে, জানার বস্তু রয়েছে, অঙ্ক কষাও চলেছে, তুমি কিন্তু অঙ্কের মাধ্যমে চলছো। তোমাকে যে একথা বলছি, তুমি কিন্তু গণিতের মাস্টারকেই আমি জানাচ্ছি। তোমরা কিন্তু সবাই গণিতের মাস্টার হয়ে বসে আছো। মাস্টারমশাই গণিতের গ্রন্থটি খুঁজে পাচ্ছে না, তাই অঙ্ক কষতেও পারছি না। বুঝতে পেরেছো? কি সাংবাদিক, কি বলতে চাইছো? সাংবাদিক বলছেন, আগে কি যে বলবো বুঝতে পারছি না। আমরা গণিতের মাস্টার, আবার আমরাই গণিত হারিয়ে বসে আছি। ঠাকুর বলছেন, হারিয়ে গেলে কি আর করবে বলো? কি করে আর অঙ্ক কষবে? তোমরা এখন সেই গ্রন্থ খুঁজে বের করো, নিজেকে জানো, আত্মানাং বিধি, খোঁজো, খুঁজতে শুরু করো। সাংবাদিক বলছেন, আগে কিভাবে খুঁজবো? ঠাকুর বলছেন, নিজেকে ভালো করে খোঁজো তো, আগে নিজের ভিতরটা ভালো করে খোঁজো, তাহলেই এই বিরাট সৃষ্টির উদ্দেশ্যটি সহজ হয়ে ধরা দেবে তোমার কাছে। ডুবুরি হয়ে ডুব দাও, গভীরভাবে চিন্তা করো, কিভাবে মাতৃগর্ভে এলে, আসার আগে তুমি কিভাবে ছিলে, তারও আগে কোথায় ছিলে, কোন কোন বস্তুর সংমিশ্রণে, কোন প্রয়োজনে কিভাবে পরপর আসলো, সেগুলো আগে ভালো করে ভেবে নিয়ে বিশ্লেষণের মাধ্যমে 1, 2, 3, 4, 5 ইত্যাদি অঙ্কের সংখ্যা ধরে ধরে চলতে থাকো দেখিনি। তারপর দেখবে ছন্দ আছে, লয় আছে, দাড়ি আছে, কমা আছে। কোথায় কতটুকু থামতে হবে, কোথায় কতটুকু চলতে হবে, প্রতি মুহূর্তে তার ইঙ্গিত তুমি পাবে। এই যে শর্ত করে দিচ্ছে, প্রতি মুহূর্তে তোমাকে সাবধান করে দিচ্ছে।
সেটাও অঙ্কের মধ্যে পড়ে। যে সাবধান করছে সে যে কত বড় বুঝদার তোমার বুঝের মধ্যে এখন তাকে বুঝতে পারছো না, কিন্তু ভেবে দেখো তো সুরটা যেখানে থামে আপনি হাতটা পড়ে কিনা। কিন্তু তুমি কিন্তু তোমার হাতটা থামাওনি, সুরই তোমার হাত পা নাড়াচ্ছে। সুর, ছন্দ এবং লয়ে তোমার হাত পা, চোখ, মাথা, শরীর নাড়াচ্ছে। তুমি কিন্তু মনে করো না তুমি নিজের থেকে ইচ্ছে করে কিছু করছো। ইচ্ছে করে তালবিহীন হাত নড়বে না, ইচ্ছে করে ছন্দবিহীন লাফাতে পারবে না। লক্ষ্য করে দেখবে একজন ভালো তাল দিলে আপনিই হাত নড়ে, পা নড়ে, মুখ নড়ে, চোখ নড়ে। নড়ে তো? সাংবাদিক বলছেন, আজ্ঞে হ্যাঁ, তা নড়ে। ঠাকুর বলছেন, সেটা কি তুমি ইচ্ছে করে নাড়াও? ইচ্ছে করে করতে পারো? তোমার সেই ইচ্ছেটার মধ্যেই সুরের প্রভাব বিস্তার হয়। সুরে, তালে, ছন্দে, লয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনিই তাল দিতে থাকে। সেখানে কারো কিছু বলার প্রয়োজন হয় না। তুমি যখন জানার পথে জানতে জানতে সীমাহীনের পথে তোমার যাত্রা শুরু করবে, তখন ওই পথ ধরে ধরে দেখবে কার পরে কে আসছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করো, কোনটা কোথায় আগে আছে আগে জানো। এই ফুসফুস, এই হার্ট, এই গলব্লাডার, এই লিভার, এই স্টমাক, তারপর শরীরের সমস্ত শিরা উপশিরা, রক্তের চাপ, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পরপর পরপর চলে আসছে, তারা কিন্তু যার যার কাজ সমসূত্রে করে চলেছে। সাম্যবাদ তো তোমরা অন্যত্র দেখতে চাও। এই যে দেহযন্ত্রের মাঝে সমতার সুরে যার যার ব্যক্তিত্ব বজায় রেখে প্রয়োজন বোধে সকলের সাথে মিলিতভাবে প্রত্যেকের সাথে সহযোগিতায় প্রত্যেকে আপন আপন কাজ করে যাচ্ছে, এই চেতনাকে, চৈতন্যকে সজীব রাখার জন্য এই যে ব্যবস্থা, সাম্যবাদের এমন সুন্দর দৃষ্টান্ত আর কোথায় পাবে তা জানি না। এখানে সবারই সমান দায়িত্ব, সবারই সমান আসন। সেইভাবে গ্রহপুঞ্জের থেকে আরম্ভ করে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ সূত্রে গাথা। এটাই যোগ। বিয়োগটা যখন হয় সমসুরেই প্রয়োজনে বিয়োগ হয়, আবার প্রয়োজনে পূরণ হয়, ভাগও হয়। এই প্রয়োজনের দিকটা ক্রমশই বৃদ্ধি পেতে থাকলে ঝড়ের বেগে চলতে থাকে ফ্র্যাকশন, সমতা রক্ষার জন্য, ওজন ঠিক রাখার জন্য। দেখো না, মৃত্যুটা আছে বলেই পৃথিবী তার ভারসাম্য হারায়নি। তা না হলে উপায় ছিল না। একদিকে জন্মের স্রোত, আরেকদিকে মৃত্যুর স্রোত, একটি যোগ আর একটি বিয়োগ। এই যোগ বিয়োগের ধারা ধরে আছে বলেই চৌবাচ্চার জল কানায় কানায় ভরা, কমছেও না বাড়ছেও না, চৌবাচ্চার জল ভরছেও, আবার ফুটো দিয়ে যতটা প্রয়োজন বেরিয়ে যাচ্ছে। এই জগৎটা সেইভাবেই চলছে। যাক, যে কথা বলছিলাম, এই দেহের মাঝে কিভাবে রক্ত আসে, রক্ত থেকে এই কণিকা, সেই কণিকা কিভাবে বীর্য হয়, কিভাবে চোখে দেখতে পাচ্ছ, কিভাবে কানে শুনতে পাচ্ছ, এ কি কোনোদিন খুঁজে পেয়েছো? সাংবাদিক বলছেন, আগে না, খুঁজে পাইনি, এমন চিন্তাও আগে করিনি। ঠাকুর বলছেন, জীবনের অঙ্কে গণিতের গণনায় সব জানিয়ে দিয়ে যাচ্ছে। ছন্দে লয়ে দেহের মাঝে সব সাড়া দিয়ে চলেছে। চোখে কতটুকু দেখা প্রয়োজন, কানে কতটুকু শোনা প্রয়োজন, জিহ্বায় কতটা নেওয়া প্রয়োজন, স্টমাকে কতটা দেওয়া প্রয়োজন, তৃষ্ণায় কতটা জলপান করা প্রয়োজন, সর্ব বিষয়ে তোমাকে সচেতন করে দিচ্ছে। প্রকৃতির নিয়মেই দেহের সব কিছু ছন্দে চলছে। ছন্দের বাইরে গেলে, ছন্দপতন হলে ছন্দই সেটা জানিয়ে দিচ্ছে। আমাদের বুঝতে অসুবিধা কোথায়? বুঝটাও তো ছন্দ ছাড়া নয়। বুঝ, জ্ঞান, বুদ্ধি, বিচার সবই চলছে সেই মাত্রাতেই। এত বড় সজীব গ্রন্থ আমরা প্রত্যেকেই বহন করে চলেছি। ঘড়ির কাঁটা যেমন ধ্বনি দিয়ে যাচ্ছে, আমাদের ভিতরেও সেরকম সংকেত ধ্বনি প্রতি মুহূর্তে আমাদের সজাগ করে দিচ্ছে। সুতরাং অদৃষ্ট বা ভাগ্যের দোহাই দিয়ে চললে চলবে না। মনে করো তোমার পায়ের তলায় একটি পিঁপড়া অথবা একটি আরশোলা পিষ্ট হয়ে মারা গেল। এটাকে যদি বলো অদৃষ্টের পরিহাস, তাহলে আমি বলবো
কথাটা প্রকারান্তরে ঠিকই বলেছ। অদৃষ্ট অর্থাৎ দৃষ্টির অভাবেই এই পরিহাস। হাঁটতে গেলে পায়ের তলায় চাপা পড়ে বহু কীট পতঙ্গ মরতে পারে, তাই তোমার প্রতি মুহূর্তে সতর্ক থাকা প্রয়োজন। তোমাদের চোখ যখন আছে, বুঝ যখন আছে, ব্যালেন্স করে চলতে হবে। জীবনের পথে কে কতখানি সর্তক এখানে প্রতি পদক্ষেপে প্রতি কার্যে সেটা বুঝতে পারা যাবে। জীবনযাত্রার মাঝে প্রত্যহ সতর্কতার মাত্রা দাড়ি কমা বুঝে চলতে পারাটাই হলো অঙ্ক কষার বাহাদুরি। সেই সতর্কতা নিয়ে তোমরা কি চলো? সাংবাদিক বলছেন, আগে যতটা পারি চেষ্টা করি। চোখের সামনে পায়ের কাছে হঠাৎ কোনো পোকামাকড় পড়ে গেলে সতর্ক হই, কিন্তু সব সময় খেয়াল করি না। ঠাকুর বলছেন, সেই জন্যই প্রতি মুহূর্তে অঙ্ক কষতে ভুল হচ্ছে। সেই ভুলের খেসারত সর্বত্র সর্ব জায়গায় দিতে হচ্ছে, আর তার ফলটা, সেই ভুলের জেরটা সবাইকেই পোহাতে হচ্ছে। এই কথাটা সব সময় মনে রাখবে। আমি ব্যক্তিগতভাবে বারবার করে জানাচ্ছি তোমাদের সেই একটি কথা। জীবনের অঙ্কে যোগ বিয়োগ পূরণ আর ভাগের খেলা চলছে প্রতিনিয়ত। পৃথিবীর যত শাস্ত্র গ্রন্থ, বিজ্ঞান আর ফর্মুলা সবই অঙ্কের এই ফলটুকুর মধ্যেই বিদ্যমান। এদের অবলম্বন করেই, এই ধারাপাতার সূত্র ধরেই চলতে থাকো অনন্তকালের গতির পথে। খুঁজে পাবে এর রহস্য। সমস্যা আছে যখন, তার সমাধানও আছে। অঙ্কটি দেখছ, বিরাট বড় যোগ, ফল তার থাকবেই। চারিদিকে তাকাও, চলছে যোগ আর বিয়োগ। ফলাফল কিছু না থাকলে এটা তো চলতে পারে না। জন্ম মৃত্যুর ধারাবাহিকতার ধারায় এত বড় অঙ্কটা রয়েছে চোখের সামনে, তার ফলও আমাদেরই বের করতে হবে। বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার করে বোঝানোর জন্য একটু ফেনিয়ে বিস্তৃতভাবে বললাম। অনেক শাস্ত্রকার, অনেক দার্শনিক আছেন যারা অদৃষ্ট, ভাগ্যফল, কর্মফল ইত্যাদির সম্পর্কে বহু কথা বলে গেছেন। অদৃষ্টে, ভাগ্যে আগে থেকেই যা ছিল তাই ঘটে যাচ্ছে, এ তো এখানকার প্রচলিত কথা। আমি বলি, অদৃষ্ট শব্দটির অর্থ হলো সচেতনতার অভাব, মাত্রা জ্ঞানের অভাব, দূরদৃষ্টির অভাব। সচেতনতার অভাবে, দূরদৃষ্টির অভাবে অসর্ত মুহূর্তে যে কাজটি করে ফেলছো, সেটাই অদৃষ্ট নয় কি? কর্মফল সম্পর্কেও বলা যেতে পারে, যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। শাস্ত্রকাররা কিন্তু এই দৃষ্টিতে কথাটা বলছেন না। তারা বলছেন, এই জীবকুল পূর্বজন্মে যে যেমন কাজ করেছে, সেই প্রারব্ধ কর্মের ফলেই এই জন্মে ভোগ করছে। আবার এই জন্মের কর্মরাশি সঞ্চিত হয়ে আগামী জন্মে ফল প্রদান করবে। এই ভাব চলেছে জন্ম জন্মান্তর প্রবাহে কর্ম ফল ভোগের পালা। শাস্ত্রকারদের মতো জন্ম জন্মান্তর সম্পর্কে আমি কিছু বলছি না। আমি বলছি, পূর্ব কর্মের ফলেই আমরা ভোগ করছি, তার জন্য ভাগ্যের দোহাই দেবার প্রয়োজন নেই। 1 বছর আগে যে অপরাধ করেছো, সেই সময়ে যে জন্ম ছিল, যে বয়স ছিল, 1 বছর পর নতুন করে বাড়লে এও তো এক ধরনের জন্ম। প্রতি মুহূর্তেই আমরা সেইভাবে চলেছি। আমাদের জন্ম হচ্ছে, আর যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। 1 বছর পূর্বের অপরাধের ফল তোমাকে 1 বছর পরে ভুগতে হচ্ছে। তাহলে পূর্ব কর্মের ফলই তো তুমি ভোগ করলে, এটাকেই বলতে পারো। পূর্বজন্মের দুর্ভোগের ফল এই জন্মে পোহাতে হচ্ছে। হয়তো কেউ 20 বছর আগে আছাড় খেলো, 20 বছর পরে তার ব্যথা শুরু হলো। 20 বছর পরে যে তাকে ভুগতে হবে সেটা সে বুঝতে পারেনি। 20 বছর পূর্বের যে কর্ম আর 20 বছর পরে তার যে ফল, সেটি তার অদৃষ্টের ফল। এইভাবে প্রকৃত অর্থটি গ্রহণ না করে অধিকাংশ শাস্ত্রে গ্রন্থে বহু অর্থকেই বিকৃত করা হয়েছে। যে বুঝ, যে অর্থে এগুলো ব্যবহার করা সঙ্গত, সেটি না করে সম্পূর্ণ বিপরীত অর্থে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি মারা গেছেন লিখতে গিয়ে তিনি মারা গেছেন লেখা হয়ে গেছে। অর্থের কত পার্থক্য হয়ে গেল। তাই আবার বলি, সচেতনতার সুরে সুরময় হয়ে পথ চলো। প্রতি পদক্ষেপে সতর্কতা অবলম্বন করো।
সর্বক্ষেত্রেই দেখবে একটা মাপ আছে, মাত্রা আছে, ছন্দ আছে। সমস্ত জীবজগৎ এই ছন্দে চলছে। প্রতিটি জীবের নাড়ির স্পন্দনে স্পন্দনে এই ছন্দ ধ্বনিত হয়ে চলেছে। সুতরাং এটা হিন্দুর ছন্দ, এটা মুসলমানের ছন্দ ইত্যাদি ভিন্ন ভিন্ন কোনো জাতির ছন্দ নয়। সমস্ত জীব জগতের সবাই মিলিত হয়ে যে এক জাতি, এই ছন্দ লয় সেই জীব জাতিরই জন্য। এরা আলাদা কেউ নয়, একের সাথে অপরে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আবার শুধু জীবজাতি নয়, এই মহাশূন্যে যত গ্রহ, উপগ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্রপুঞ্জ যা কিছু আছে, সবাই কিন্তু একই ছন্দে, একই লয়ে, একই যোগ বিয়োগ পূরণ ও ভাগের মাধ্যমে আপন গতিতে গতির মাত্রা রেখে চলেছে। কেন বলো তো? পূরণ করার জন্য, আবার যোগ করার জন্য। তারা সেই যোগাযোগে যুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। তাদের অন্তরের জিজ্ঞাসা, আমরা কোত্থেকে এলাম? সেই যোগাযোগ আমাদের প্রয়োজন। তাই তারা যোগী হয়ে যোগের দিকেই চলেছে। আগেই বলেছি, শুধু গেরুয়াধারী বা মস্তক মুন্ডনকারী যোগী নয়। এই জীবজগতে, এই পরিদৃশ্যমান জগতে যত সৃষ্ট বস্তু আছে, সবাই যোগী, সবাই ত্যাগী, সবাই সন্ন্যাসী। এটাই আগে বুঝে নিতে হবে। এখন কথা হলো, এই পৃথিবীতে জাতি কেবল একটি নয়, নীতিও একটি। সমস্ত জীবজাতির একই নীতি, গণিতের রীতিতে, গাণিতিক নীতিতে একই ছন্দ, লয়, মাত্রার অন্তর্ভুক্ত সবাই। কে না বলো, কোনটা না বলো, যত গ্রন্থ, কাব্য, সাহিত্য, শিল্পকলা, ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের বিষয়বস্তু, কোনটা ছন্দ ছাড়া, কোনটা অঙ্ক ছাড়া? সাহিত্য রচনা করেন, গদ্য রচনা করেন, তার মধ্যে দাড়ি কমা নেই, ছন্দ নেই। ছন্দপতন হলে ধরা পড়ে যায়। কবির কবিতায় ছন্দ নেই, অঙ্ক নেই। ইঞ্জিনিয়াররা যে বড় বড় প্রাসাদ, বিরাট বিরাট মেশিন নির্মাণ করে, তার মাঝে ছন্দ নেই, অঙ্ক নেই। গাছগাছড়ায়, শিকড় থেকে পাতায়, শিরায়, উপশিরায় ছন্দ নেই। ফুলে ফলে ছন্দ নেই। সর্বত্র জায়গায় যেখানে হাত দেবে সেখানেই গণিত। এই গণিতের গণনায় কোনো কলা কৌশল অবলম্বন করা চলবে না। এখানে যে কৌশল করতে যাবে সে নিজেকেই ঠকাবে। আজ বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি শুধু কৌশল আর কৌশলের মারপ্যাঁচ, যাকে বলে জাগলারি। এই জাগলারি করে সাময়িক একটু চমক লাগানো যায়, কিন্তু মুখশুদ্ধি খাবার পরেই খেতে হয়। নিমন্ত্রণের খাওয়াটা যাতে মুখরোচক ও আনন্দদায়ক হয়, তার জন্যই মুখশুদ্ধি দেওয়া হয়। কিন্তু কাউকে নিমন্ত্রণ করে প্লেট ভর্তি মুখশুদ্ধি দিয়ে আপ্যায়িত করা চলে না। যাকে দেওয়া হলো তাতে তার পেটও ভরবে না। তাই চাই আসল বস্তুর সন্ধান, প্রকৃত স্বাদ পাওয়া চাই। এই সমস্ত তত্ত্বের প্রকৃতির অঙ্কের তথ্যগুলো, তার গভীরতাগুলো যদি ভালোভাবে জেনে না নিয়ে বিকৃত অর্থে ব্যবহৃত হতে থাকে, সেটাকেই বলে জীবনের ছন্দপতন। জীবনে ছন্দপতন হলেই হুচট খেতে হয়, ফলে মিলবে না, আর হতাশা, নিরাশায় ভুগতে হবে। যে কোনো কাজে স্যাটিসফ্যাকশন বা আত্মতৃপ্তি তার ফল। সাময়িক প্রলেপ দিয়ে আত্মতৃপ্তি লাভ করা যায় না। জীবনের এত অবসাদ, হতাশা, নিরাশা হতে মুক্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হতে হলে সেই মাত্রা রেখেই ট্রিটমেন্ট করা প্রয়োজন। আজকে চলেছে দেশে প্রলেপ দেবার পালা, তাই কোনো ফুটোই আর বন্ধ করতে পারছি না, সব বেরিয়ে যাচ্ছে। প্রকৃতির প্রকৃত তত্ত্বকে বিকৃত করে অধিকাংশ ক্ষেত্রেই চলেছে চমক লাগানো কথা। এই চমক লাগানো বা স্ট্যান্ড দেওয়া প্রচলিত বিধি নয়। স্ট্যান্ড দিয়ে সাময়িক চমক লাগানো যায়, কিন্তু সেটি স্থায়িত্ব লাভ করে না। এই পৃথিবীর বহু গ্রন্থ, বহু শাস্ত্র, দর্শন বেশিরভাগই স্ট্যান্ড দেওয়া কথা আর পেঁচালো কথায় ভরা। সেখানে শব্দ সম্ভারের অভাব নাই। সেও ছন্দে লয়ে মনে হয় যেন একেবারে কৃতিত্বের প্রকাশ। তারা অঙ্কও করছেন, যুক্তিও দেখাচ্ছেন, বিজ্ঞানও দেখাচ্ছেন, অত্যন্ত পরিশ্রম করছেন ঠিকই। বিরাট দার্শনিক, শাস্ত্রকার বলেও হয়তো পরিচিত হলেন। সবটাই না হয় মাথা নেড়ে নিলাম, কিন্তু 400 পৃষ্ঠার গ্রন্থটি পাঠ করে যখন তুমি সমাপ্ত করলে, তোমার মাথায় ঝিম মারল।
ভাবলে ব্যাপারটা কি? আদ্যোপান্ত পাঠ করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলে না। তাই বলতে পারো তারা গোলকধাঁধায় ঘুরে মরলেন, সাফল্যের গোলকধামে পৌঁছতে আর পারলেন না। সেই স্বাদটা পাইয়ে দিতে পারলেন না। পেট তোমার ভরল না, কিন্তু ব্যবহারিক দিক থেকে গ্রন্থ পাঠ করে তুমি ভাষা শিখলে, ভাষার মাধুর্য ও গাম্ভীর্যের ব্যবহার শিখলে, পাণ্ডিত্য অর্জন করলে। এতটুকু ত্রুটি নাই। তারা যোগ বিয়োগ পূরণ ভাগ সমস্ত অঙ্কেই সুন্দরভাবে কষে গেছেন। কিন্তু দুঃখের বিষয় কি জানো, ছন্দ মেলাতে এত তন্ময় হয়ে গিয়েছিলেন যে হাতের এক বাদ দিয়েই অঙ্ক কষতে শুরু করেছেন। তাই যোগ বিয়োগ পূরণ ভাগ সবই কষে গেছেন, কিন্তু বাদটা গেছে হাতের এক। এখন যোগ বিয়োগ পূরণ ভাগ যত ভালোভাবেই করুক, হাতের একটা বাদ যে গেল, সেক্ষেত্রে তুমি কি বলবে যে অঙ্কটা শুদ্ধ হয়েছে? সাংবাদিক বলছেন, আগে না, তা বলবো না। ঠাকুর বলছেন, তাহলে? আমি বেশিরভাগ গ্রন্থকার সম্পর্কে বলছি। সবাইকে বললে প্রত্যেকের প্রেস্টিজে লাগবে, তাই আমি সেভাবে বলছি না। আমি বলছি যে গ্রন্থই ধরি, যেটাই ধরি, অধিকাংশ ক্ষেত্রে হাতের এক বাদ দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞানের অনেক বিষয়বস্তু আছে, তাতে আরও বিষয়বস্তু দিলে হয়তো ভালো হতো, সেটা হলো আলাদা কথা। সেখানে তো বেশি মতো বিরোধিতা হয় না। বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিংয়ে কত কাজ আছে, যদি ঠিকমতো কাটায় কাটায় করে তবে তো সেগুলি ঠিক হয়। কিন্তু যখনই আধ্যাত্মবাদ নিয়ে, জন্ম মৃত্যুর রহস্য নিয়ে, ইহকাল পরকাল নিয়ে, আত্মার বিষয় নিয়ে, দেবদেবতার বিষয় নিয়ে, কাম কাঞ্চনের বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু হয়, লেখার ভিতরে ফুটে ওঠে গ্রন্থকারের নিজস্ব ভাব, নিজস্ব চিন্তাধারা। সেই চিন্তাধারার মাধ্যমে তারাই পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে তাদের অঙ্ক ভুল। হাতের এক বাদ দিয়ে তারা অঙ্ক কষেছে, হাতের এক বাদ দিয়ে যে তারা অঙ্ক কষেছে সেটাই পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে। কারণ অঙ্কের ফল তো জানা আছে, সমাধানের সুরে এসে সেই ফলে তো মিলছে না, সেক্ষেত্রে ফলটা মিলাতে পারছে না। একে কি বলবে সাংবাদিক বলো?